কখন করা যায়, তোমাদের ক্লাসের সময় দিয়ে দিলে তো ঝামেলা, সেজন্য মঙ্গলবারে ফ্রি থাকি বেশি স্যার, মঙ্গলবারে ক্লাস থাকে না। মঙ্গলবারে তোমরা ফ্রি না, কিন্তু আমার তো ক্লাস থাকে। আমার হচ্ছে 11টা থেকে 6:30 পর্যন্ত ক্লাস, মানে আমার 3:30 থেকে তোমাদের B1 এর সাথে ল্যাব আছে আবার। আর এর আগে এ সেকশনের ক্লাস এখন নিলাম 11টা থেকে 12:30। এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, আমরা পড়াশোনায় চলে যাই। স্যার বলো। তাহলে স্যার আমাদের সিটি কি স্যার হ্যাঁ, নেক্সট উইকে হবে, নেক্সট উইকে মঙ্গলবারে এই ক্লাসে হবে। স্যার মঙ্গলবার মেবি ছুটি পড়তেছে না স্যার? ও হ্যাঁ, এটা তো ভালো বলছো, মঙ্গলবারে তো ছুটি পড়তেছে, রাইট, আমি তো ভুলে গেছিলাম। জি স্যার, বৃহস্পতিবার দিয়ে দিন। নেক্সট বৃহস্পতিবার আগে তো হচ্ছে না মনে হয়। না স্যার। এই বৃহস্পতিবারে তো বন্ধ, পরের মঙ্গলবারে বন্ধ। হ্যাঁ, আমি তো দুটো ক্লাস মিস করে ফেললাম, এখন শেষ কি হবে আমার। আচ্ছা, তাহলে নেক্সট মঙ্গলবারে তো হচ্ছে না, আমি দেখি ওদের ল্যাব আছে, ওদের এই সেকশন বলে দেবো। তাহলে নেক্সট বৃহস্পতিবারে, ঠিক আছে? জি স্যার। নেক্সট বৃহস্পতিবারে শুধুমাত্র এনমস এর উপরে, যেখান থেকে সিমস স্টার্ট হয়েছে সে পর্যন্ত থাকবে না আর কি, সিমস এর আগে পর্যন্ত। গত ক্লাস থেকে আমরা সিমস পড়া শুরু করেছে না, জি স্যার, সিমস এর আগে পর্যন্ত শুধু এনমস এর উপরে। হ্যাঁ, তাহলে আজকে আমরা শুরু করি। তাহলে এনমস থেকে শুরু করে সিমস এর আগ পর্যন্ত। সিমস এর আগ পর্যন্ত, রাইট। স্যার মিডের খাতা কি স্যার দিয়ে দিচ্ছেন স্যার? না, মিডে খাতে দিলে তুমি ওখানে দেখতে পাবা, আমি বলে দিব, সমস্যা নাই, এখনো দেখতে পারি নাই, বিভিন্ন জটিলতায়। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা সিমস ইনভার্টারের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, তার কারেন্টের ইকুয়েশন ইত্যাদি জিনিসপত্র আমরা দেখেছিলাম। তাহলে ইনপুট আউটপুট রেসপন্স আমরা কিভাবে বের করতে পারি সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গেল, আজকে আমরা পড়ব যে এজ টাইম ফর CMOS ইনভার্টার। তাহলে একটা CMOS ইনভার্টারের এজ টাইম পড়বো। এজ টাইম মানে কি আমরা সেটা গতদিন দেখেছি, যখন আমরা এনমস এর এজ টাইম বের করেছিলাম তখন আমরা জানি যে এজ টাইম বলতে আমরা তাহলে CMOS ইনভার্টারের রাইজ টাইম এবং ফল টাইমটা বের করার চেষ্টা করব। তো আমি যদি একটা CMOS ইনভার্টার ড্র করি, এটা হচ্ছে একটা FP, এটা হচ্ছে ভি ইন, এটা হচ্ছে ভি আউট, এটা তার সোর্স ড্রেন, ড্রেন সোর্স, এটা ভিডিডি। আচ্ছা, তাহলে আমরা গতদিনে ধরেছিলাম যে আউটপুটে একটা ক্যাপাসিটর আছে, আমি এটার নাম দিলাম CL। তাহলে এই ক্যাপাসিটরটা চার্জ হতে যে সময় লাগবে তাকে আমরা বলি রাইজ টাইম, আর এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে যেতে যে সময় লাগবে সেটাকে আমরা বলি ফল টাইম। গতদিনে বলেছিলাম যে তাহলে এই ক্যাপাসিটরটা চার্জ হতে কত সময় লাগবে কি কি জিনিসের উপর ডিপেন্ড করছে। দুটো বিষয়ের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে যে এই পিমোস এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোয়িং এর রেটটা কত, আর হচ্ছে যে CL এর ভ্যালু কত। তো CL এর ভ্যালু কত সেটা এবং পিমোস এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোয়িং এর রেট কত তার উপর ডিপেন্ড করবে রাইজ টাইম কত হবে। সিমিলারলি ফল টাইম কত হবে সেটা ডিপেন্ড করবে এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে যেতে কিরকম টাইম লাগবে। তো ডিসচার্জ হতে কত টাইম লাগবে সেটা ডিপেন্ড করছে ক্যাপাসিটরের ভ্যালু কত, এবং এনমস এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোয়িং এর রেট কত তার উপর ডিপেন্ড করবে TF কত হবে। তো আমরা জানি যে যখন জিরো ইনপুট দিব তখন এটা চার্জ হবে, তার মানে শুধু পিমসটা কন্ডাক্ট অবস্থায় থাকবে, এনমসটা ওপেন সার্কিট হিসেবে থাকবে। যখন আমরা ওয়ান ইনপুট দিব পিমসটাই ওপেন সার্কিট হয়ে যাবে, এনমসটা শর্ট সার্কিট বা কন্ডাক্ট অবস্থায় থাকবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে এটা ডিসচার্জ হয়ে যাবে। আমাদের দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে VTN ইকুয়াল 1 ভোল্ট এবং VTP ইকুয়াল -1 ভোল্ট। পিমস এর থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে -1 ভোল্ট এবং এনমস এর থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে 1 ভোল্ট। তাহলে এই দুটো ইনফরমেশন আমাদের দেওয়া আছে। প্রথমে যদি আমরা বের করি রাইজ টাইম, তাহলে রাইজ টাইমের সার্কিটটা যদি আমি একটা ড্র করি তাহলে দেখা যাচ্ছে যে VDD আমার থাকছে,
এখানে যে পিমসটা ছিল সেটা কন্ডাক্ট অবস্থায় থাকবে, এনমস যেটা থাকবে সেটা ওপেন সার্কিট হয়ে থাকবে। এখানে যে আউটপুট এটা ভি আউট, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, যে ক্যাপাসিটরটা চার্জ হয়ে আমার আউটপুটটা আসবে। তাহলে ইনপুটটা হবে ভি ইনপুট হবে একটা 0। আমরা যদি গ্রাফিক্যালি দেখাইতে চাই তাহলে ইনপুটটা হবে এরকম, যেটা 5 ভোল্ট ছিল এখন এটা 0 হয়ে গেল, একটা 0 ইনপুট হয়ে থাকলো। আমার যে এনমসটা থাকলো, এনমসটা ওপেন সার্কিট হয়ে আছে, আর পিমস যেটা থাকলো সেটা কন্ডাক্ট অবস্থায় আছে। এটা দিয়ে আমি বোঝাচ্ছি যেটা কন্ডাক্ট করছে, আর এনমস যেটা আছে এটা ওপেন সার্কিট হিসাবে আছে। এখানে একটা সিএল বলে একটা ক্যাপাসিটর আছে, যে আউটপুট ক্যাপাসিট্যান্স, যেটাকে আমরা চার্জ করতে চাচ্ছি, এবং সেটা চার্জ হতে কত সময় লাগবে সেটাকে আমরা বলছি রাইজ টাইম। তাহলে এটা তো ইনিশিয়ালি ধরে নিতে হবে যেটা 0 ছিল, 0 থেকে এটা আস্তে 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 চার্জ হয়ে 5 ভোল্ট হতে কত সময় লাগলো সেটাই আমরা আসলে ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে এটা 0 ভোল্ট থেকে স্টার্ট করে 5 ভোল্ট পর্যন্ত যাবে। তাহলে 0 থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত যেতে যে সময়টুকু লাগবে সেটাকে আমরা বলছি টি আর বা রাইজ টাইম, যেটা আমাকে বের করতে হবে। তো আগেও আমরা বলছি যে এটা চার্জ হতে কত সময় লাগবে সেটা ডিপেন্ড করছে নাম্বার 1 ক্যাপাসিটরের ভ্যালু কত, আরেকটা হলো কারেন্ট ফ্লোয়িং এর রেট কত। তো কারেন্ট ফ্লোয়িং এর রেট বের করতে গিয়ে আমরা গতদিনও বলেছি যে ম্যাক্সিমাম কারেন্ট যে অবস্থায় ফ্লো করবে সেটাকে ধরে আমরা ক্যালকুলেশনটা করব। তো একটা পিমস বা এনমস এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট তখন ফ্লো করবে যখন সেটা স্যাচুরেশন মোডে থাকে। স্যাচুরেশন মোডে থাকলে আমরা তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট পাই। তাহলে আমাকে বের করতে হবে, বা আমরা হিসেব করে ধরবো যখন টাইম ক্যালকুলেশন করতে যাব, তাহলে আমাকে ধরতে হবে যে পিমস এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে। তো পিমস এর মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট কখন ফ্লো করবে? যখন এটা স্যাচুরেশন মোডে থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে স্যাচুরেশন, এটা যেহেতু পিমস তাহলে আমরা লিখবো স্যাচুরেশন আই এস ডি ইকুয়াল এপসাইলন মিউ পি বাই টোয়াইস ডি WP by LP VSG minus VTP তার স্কয়ার, তাই না? এটা হচ্ছে তার স্যাচুরেশন কারেন্ট। যেহেতু আমরা এখন চার্জিং টাইমটা ক্যালকুলেশন করছি, যে চার্জিং এর সময় শুধুমাত্র পিমসটাই অন থাকবে, এনমস তো অফ অবস্থায় আছে, সো এর মধ্যে কারেন্ট ফ্লোয়িং এর কোনো বিষয় নাই। যখন আমরা ফল টাইম বের করতে যাব তখন আমরা এনমস এর ভিতরে কারেন্টটা বের করব। তো আমরা এই ইকুয়েশনটাকে যদি আরেকটু ছোট করে লিখি, এটাকে যদি আমরা লিখি বিটা পি বাই 2 ইন্টু ভিএসজি মাইনাস ভিটিপি স্কোয়ার, যেখানে বিটা পি ইকুয়াল এপসাইলন মিউ পি বাই ডি ডাব্লিউপি বাই এলপি। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এপসাইলন মিউ পি বাই ডি ইন্টু ডাব্লিউপি বাই এলপি এটা হচ্ছে বিটা পি। জাস্ট আমরা ধরে নিলাম একটু ইকুয়েশনটাকে ছোট করার জন্য, যাতে আমাদের ক্যালকুলেশন করাটা সুবিধা হয়। তো একটা ক্যাপাসিটর চার্জ হচ্ছে যার অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি আউট। তাহলে আমার একটা কারেন্ট এসে এই ক্যাপাসিটরটা চার্জ হয়ে তার মধ্যে যে ভোল্টেজ পাচ্ছি সেটা হচ্ছে ভি আউট। তাহলে চার্জের সাথে যদি আমরা ক্যাপাসিটরের রিলেশন জানি, সেটা আমরা জানি যে কোনো ক্যাপাসিটর যদি চার্জ হয় তার অ্যাক্রসে ভোল্টেজটা ভি আউট হয়, এবং চার্জকে যদি আমরা কিউ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি সি ইকুয়াল কিউ বাই তার অ্যাক্রসে ভোল্টেজ ভি আউট। এটা হচ্ছে সূত্র, সি ইকুয়াল টু কিউ বাই ভি, সেটা আমরা সবাই জানি যে সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে এই কিউ হচ্ছে যে চার্জ এসে তাকে জমা হচ্ছে সেই চার্জ কিউ, এবং তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি আউট। তুমি অন্যভাবে চিন্তা করলে এটা ভিডিডিও লিখতে পারো, কারণ এটার ক্ষেত্রে আমরা যদি এটা ড্রপটাকে কনসিডার করি যে এটার লস নাই বা এটা ড্রপটাকে আমরা কনসিডার করছি না, তাহলে ভিডিডি আর ভি আউট কিন্তু ইকুয়াল হবে। একটু পরে আমরা সেটা লিখবো। তো আমরা যদি কিউটাকে ভাঙি, আমরা আরেকটা সূত্র গতদিন শিখেছিলাম, গতদিন না তার আগের ক্লাসে দেখেছিলাম যে আই এর সাথে কিউ এবং টি এর একটা সম্পর্ক আছে, তাই না? আই ইকুয়াল টু আমরা কি জানি, আই ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক কিনা? এরকম একটা সম্পর্ক জানি না আমরা? জানি। আমরা যখন ওই যে ফল টাইম এবং রাইজ টাইমের মধ্যে রিলেশন তৈরি করেছিলাম তখন এরকম একটা জিনিস লিখেছিলাম। তো তাহলে আমরা কিউ ইকুয়াল টু লিখতে পারি আই ইন্টু টি।
তাহলে এই কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি আই। তো এই আই কোন আই? আই হচ্ছে আইএসডি ইনটু আমার টাইম থাকলো, যদিও এই টাইম কি, সেই টাইম যেটা চার্জ হইতে টাইম কত লাগবে, সেই টাইমই হচ্ছে রাইজ টাইম, যেটা আমরা বের করতে চাচ্ছি। আর নিচে তাহলে আমাদের কি থাকলো? ভি আউট। তো আমরা টাইমটাকে আমাদেরকে বের করতে হবে, তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি সিএল ইন্টু ভি আউট ডিভাইডেড বাই আইএসডি। আইএসডি সমান সমান কি সেটাও আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি সিএল ইন্টু ভি আউট ডিভাইডেড বাই আইএসডি ইকুয়াল টু আমরা জানি যে বিটা পি ডিভাইডেড বাই 2 ভিএসজি মাইনাস ভিটিপি তার স্কয়ার। আমি একটু জায়গাটা পরিষ্কার করে নেই। তাহলে আমরা লিখতে পারি যে টি ইকুয়াল 2টাকে যদি উপরে দেই 2 সিএল ভি আউট ডিভাইডেড বাই বিটা পি ভিএসজি মাইনাস ভিটিপি তার স্কয়ার। এখন আমার যে ভি আউট আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এটার যে পিমসটা আছে পিমসের মধ্যে ড্রপটাকে কনসিডার না করি, তাহলে আমরা লিখতে পারি যে ভি আউটটা হচ্ছে ভিডিডি, সেম জিনিস, যেটাই ভি আউট সেটা আসলে ভিডিডি হবে, কারণ ভি আউটের ভোল্টেজটা আমার দরকার হবে। ভিএসজি ইকুয়াল টু কি হবে? ভিএসজি ইকুয়াল, এটার ভিএসজি কত হবে? আমি যদি এখানে এদিকে তাকাই এই সার্কিটটার মধ্যে, এটা হচ্ছে এস, এটা এটা হচ্ছে এটা জি। এখন তো পিমস এর সবকিছু বের করছি, তাহলে এই ভিএসজি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লিখতে পারি ভিএস মাইনাস ভিজি। তাহলে ভিএসটা আমার কত? ভিএসটা হচ্ছে ভিডিডি মাইনাস, আর ভিজি কত? ভি ইন কত? ভি ইন হচ্ছে 0, তাই না? আমরা যেহেতু এখন রাইজ টাইম বের করছি, রাইজ টাইম বের করছি মানে কি, ইনপুটে কিন্তু আমরা 0 দেওয়া আছে, ইনপুটে 0 দেওয়া আছে বলেই পিমসটা অন হয়েছে বলে এটা চার্জ হচ্ছে, রাইট? তাহলে আমার ইনপুটে কিন্তু 0 দেওয়া আছে, তাহলে ভি ইনটা হচ্ছে আমার 0। তাহলে আমরা লিখতে পারি ভিএসজি ইকুয়াল টু আসলে ভিডিডি। আর যে টাইমটা আমরা পেলাম, এই টাইমটা আসলে কি টাইম? এই টাইমটাই আসলে রাইজ টাইম। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে আরেকটু ভালোভাবে লিখি, তাহলে টি আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 থাকলো, সিএল থাকলো, তাহলে ভি আউট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভিডিডি। তো ভিডিডি কে আমরা কি ধরি? +5 ভোল্ট। তাহলে এখানে আমরা বসিয়ে দিই 5, নিচে বিটা পি তো থাকলো, থাক। ভিএসজি এর মান আমরা কত পেলাম? ভিএসজি ইকুয়াল টু ভিডিডি, তার মানে ভিএসজি এর মানও 5 মাইনাস ভিটিপির মান ছিল -1, তাহলে +1 তার আবার স্কয়ার। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে উপরে পাই 10 সিএল বাই এটা 36 বিটা পি। তাহলে আমরা যদি এটাকে একটু কেটে কুটে লিখি, তাহলে আমরা লিখতে পারি যে টি আর ইকুয়াল 5 সিএল বাই 18 বিটা পি। ঠিক কিনা বলো? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি যে টিআরটা হবে 5 সিএল বাই 18 বিটা পি। তাহলে দেখা যাচ্ছে গতদিনও আমরা এরকমই রিলেশন বের করেছিলাম, সেখানে যেহেতু আউটপুট ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা আমরা সি আউট ধরেছিলাম, তাই উপরে এরকম এসেছিল একটা ভ্যালু, আমার যত মনে পড়ে 41.6 সি আউট ডিভাইডেড বাই W1 বাই L1 বা W2 বাই L2, আর একটা ছিল 34 পয়েন্ট সামথিং সি আউট ডিভাইডেড বাই W2 বাই L2, এরকম একটা বিষয় ছিল। সেখানেও আমরা দেখেছিলাম যে ক্যাপাসিটরের ভ্যালুটা রাইজ টাইম বা ফল টাইমের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে টিআর এর মানটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু সিএল, তার ক্যাপাসিটরের ভ্যালুর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে ক্যাপাসিটরের ভ্যালু যত বেশি হবে আমার রাইজ টাইম তত বেশি হবে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য আমি বলেছিলাম যে নিচে যেহেতু W বাই L আছে, তাহলে অ্যাসপেক্ট রেশিওকে ব্যালেন্স করে আমরা এই টিআর এর ভ্যালুটাকে কমাইতে পারি, কারণ সিএলটা তো মিনিমাম একটা ব্যাপার আছে, যে ক্যাপাসিটরের ভ্যালু মিনিমাম যদি একটা না রাখি তাহলে এর মধ্যে তো চার্জ জমাই হবে না।
তো চার্জ জমা হওয়ার মতো মিনিমাম একটা ক্যাপাসিট্যান্স তো থাকতে হবে। হ্যাঁ, আমরা এটা বেশি কমাইলে বেশি তাড়াতাড়ি সুইচিং করবে, কিন্তু চার্জ স্টোর হওয়ার মতো 5 ভোল্টেজ হওয়ার মতো একটা ক্যাপাসিট্যান্স তো এই জায়গায় দরকার। তো সেক্ষেত্রে চাইলেও আমরা খুব বেশি ক্যাপাসিট্যান্স কমাইতে পারবো না। তাহলে আমাদের উপায় কি? অ্যাসপেক্ট রেশিওকে আমাদের ব্যালেন্স করতে হবে। এখানেও দেখো আমরা যে বিটা পি লিখলাম, সেই বিটা পির ইকুয়েশনের দিকে যদি একটু তাকাও, যে বিটা পি ইকুয়াল কিন্তু ছিল এপসাইলন মিউ পি বাই ডি ডাব্লিউ পি বাই এল পি। তাহলে দেখো ডাব্লিউ পি বাই এল পি কিন্তু বিটা পি ডিরেক্টলি প্রপোর্শনাল। এটুকু যদি তুমি কনস্ট্যান্ট চিন্তা করো, যেটুকুর ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে বিটা পির ভ্যালু কিন্তু ডাব্লিউপি এবং এলপির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে ডাব্লিউপি এবং এলপির ভ্যালুকে কমিয়েও কিন্তু আমরা টিআর এর ভ্যালুকে আগের মতো ব্যালেন্স করতে পারি। তাহলে বিটা পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডাব্লিউ বাই এল। তার মানে বিটা পির ভ্যালু যদি আমি কমাই, তা কি বলে বাড়াই, সেক্ষেত্রেও আমরা টিআর এর ভ্যালুটাকে কমাইতে পারবো। তার মানে অ্যাসপেক্ট রেশিওকে আমাকে কন্ট্রোল করতে হবে। তো আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে পিমস এর মধ্যে দিয়ে কারেন্ট এসে ক্যাপাসিটরটা চার্জ হয়, সেটার যদি আমরা টাইম ক্যালকুলেশন করি তাহলে হবে 5 টাইমস অফ যে ক্যাপাসিটরের ভ্যালু সেটা, নিচে 18 টাইমস অফ তাদের অ্যাসপেক্ট রেশিও বা এই কনস্ট্যান্টটুকু চিন্তা করতে পারো। তাহলে এই দুটোই এই ইকুয়েশন থেকে আমরা টিআর এর ক্যালকুলেশনটা করতে পারি যে এটা ডিলে কতটুকু হবে। তাহলে সেটা জানার জন্য আমার এই কনস্ট্যান্টের ভ্যালুটুকু জানা দরকার, তাদের অ্যাসপেক্ট রেশিও কত সেটা জানা দরকার, এবং যে লোড ক্যাপাসিটেন্সটা আছে সেই লোড ক্যাপাসিটেন্সের ভ্যালু জানা দরকার। এখন এই ক্যাপাসিটরটাই তো আসলে ডিসচার্জ হবে। ক্যাপাসিটর আমার চার্জ হতে যে সময় লাগলো বা যে ক্যাপাসিটরটা চার্জ হলো, সেই ক্যাপাসিটরটাই ডিসচার্জের হিসাব আমরা এখন করছি। তার মানে এই ক্যাপাসিটর ডিসচার্জ হতে কত সময় লাগবে সেটা দুটো জিনিসের উপর আগের মধ্যে ডিপেন্ড করছে, সিএল এর ভ্যালু এবং এনমস এর মধ্যে দিয়ে কি রেটে কারেন্ট ফ্লো করছে তার উপরে ডিপেন্ড করবে যেটা ডিসচার্জ হতে কত সময় লাগবে। তাহলে ক্যাপাসিটর ভ্যালু তো চার্জিং ডিসচার্জিং দুই ক্ষেত্রেই সেম, দুটোর জন্য একই ক্যাপাসিটরই চার্জ হবে এবং ওই একই ক্যাপাসিটরই আবার ডিসচার্জ হবে। তাহলে এখন যদি এটার এবং এটার কারেন্ট ক্যাপাসিটি যদি সেম হইতো, যে এটার মধ্যে যে পরিমাণ কারেন্ট যেতে পারে এটার মধ্যে দিয়েও কারেন্ট ফ্লোয়িং এর রেটটা সেম, তাহলে কিন্তু আমরা বলতেই পারতাম যে টিআর এবং টিএফটাও ইকুয়াল হবে, তাই না? তো আমরা যদি ফল টাইম এস্টিমেশনে যাই, যে ফল টাইম বের করি, তাহলে কিরকম হবে? এখানে একটা ভিডিডি থাকবে, এখানে যে পি মসটা ছিল সেটা ওপেন সার্কিট থাকবে, এখানে যে এন মসটা ছিল সেটা কন্ডাক্ট অবস্থায় থাকবে, এখানে একটা ক্যাপাসিটর আছে যে ক্যাপাসিটরটা আমার চার্জ হবে, যেটার ভ্যালু হচ্ছে সিএল, এখানে আমার একটা ভি আউট আছে, এটা হচ্ছে একটা পি মস, এটা হচ্ছে একটা এন মস, এখানে একটা ইনপুট থাকবে ভি ইন, সেই ইনপুটটা কি হবে? এখন আমাকে 5 ভোল্ট ইনপুট দিতে হবে, কারণ এটাকে অন করার জন্য আমাকে 5 ভোল্ট দিতে হবে। তাহলে সেটা যদি গ্রাফিক্যালি দেখো, তাহলে আগে 0 ছিল, এখন এটা 5 ভোল্ট হয়ে যাবে। তাহলে এটা 0 ছিল লজিক, এখন এটা 0 মানে 1 হয়ে গেল। আউটপুটটা কি হবে? এই ক্যাপাসিটরটা তাহলে আস্তে আস্তে ডিসচার্জ হয়ে এটা 0 হয়ে যাবে। তার মানে এটা 5 ভোল্ট ছিল, 5 ভোল্ট থেকে এটা আস্তে 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 ডিসচার্জ হয়ে 0 হয়ে যাবে। তাহলে এই 5 ভোল্ট থেকে 0 ভোল্ট হতে যে টাইম লাগবে, তাহলে সেটাকে আমরা বলবো তার ফল টাইম। তাহলে এই টাইমটুকু হচ্ছে আমার টিএফ। তো যে কথাটা আমরা বলছিলাম যে এই একই ক্যাপাসিটর পিমস এর মধ্যে দিয়ে এসে চার্জ হবে, এই একই ক্যাপাসিটর আবার এনমস এর মধ্যে দিয়ে ডিসচার্জ হবে। তাহলে যদি আমরা চিন্তা করি, ইফ দ্য কারেন্ট flowing capability of PMOS and NMOS are equal, তাহলে আমরা লিখতেই পারি যে TF equal 5CL by 18 beta N, যেখানে beta N equal epsilon mu N by D WN by LN। যদি আমরা দুটোর কারেন্ট ক্যাপাবিলিটিকে সেম হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা লিখতেই পারি যে টিআর এর মান আমাদের বের হয়েছিল যে 5CL by 18 বিটা পি। তাহলে যেহেতু এটা পিমস এর মধ্যে দিয়ে
কারেন্ট ফ্লোয়িং এর ব্যাপার স্যাপার ছিল, সেজন্য এটা ছিল বিটা পি। এখন যদি এনমস এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোয়িং এর ব্যাপার আমরা চিন্তা করছি, তাহলে এনমস এর যেসব প্রপার্টিজ আছে, যেসব প্যারামিটার আছে, সেগুলোকে ইনক্লুড করতে হবে। সেজন্য আমরা লিখলাম যে 5Cl/18 বিটা এন, যেখানে বিটা এনটা হচ্ছে এপসাইলন মিউ এন বাই ডি ডাব্লিউ এন বাই ln। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তাহলে এনমস এর জন্য আর নতুন করে ওই একই ডিরাইভেশন দরকার নাই। তাহলে আমরা ধরে নিলাম যে যদি কারেন্ট ক্যাপাবিলিটি সেম হয়, তাহলে ডিসচার্জ হইতেও একই সময় লাগবে। সেজন্য আমি লিখলাম যে 5Cl/18 বিটা পি। তাহলে এই জায়গা থেকে তো আমি আরো একটা জিনিস লিখতে পারি যে টিআর ইকুয়াল টিএফ, এটাও তো আমি লিখতেই পারি, কারণ আমরা তো সেই হিসাবে এটা লিখলাম যে টিআর আর টিএফ কত আসলো। তাহলে টিআর এর ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম? 5Cl/18 বিটা পি, আর টিএফ এর ভ্যালুটা আমরা পেলাম এই 5Cl/18 বিটা এন। তাহলে 5Cl/18 যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের থাকে বিটা পি ইকুয়াল বিটা এন। তাহলে বিটা পি এর মান আমাদের কি জানি? এপসাইলন মিউ পি বাই ডি ডাব্লিউ পি বাই এল পি ইকুয়াল, আমরা লিখতে পারি এপসাইলন মিউ এন বাই ডি ডাব্লিউ এন বাই এল এন। এখানে দেখো এপসাইলন বাই ডি, এপসাইলন বাই ডি আমরা দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে মিউ পি ডাব্লিউ পি বাই এল পি ইকুয়াল মিউ এন ডাব্লিউ এন বাই এল এন। এখন চিন্তা করো, আমরা যখন একটা মসফেট তৈরি করি, একটা মসফেটের মধ্যে এনমস বানাই বা পিমস বানাই, তার মধ্যে দুই পাশে দুটো আমরা পি টাইপের ম্যাটেরিয়াল বা এন টাইপের ম্যাটেরিয়াল বসাই। সেটা হতে পারে এন অথবা পি, যাই হোক। তো এই যে দুটো এন টাইপের ম্যাটেরিয়াল আমরা বসালাম বা দুটো পি টাইপের ম্যাটেরিয়াল যে আমরা বসালাম, কত দূরে বসালাম, তার মাঝখানে যে গ্যাপটা থাকলো, এটা হচ্ছে তাদের এল। এখানেই তো আমরা সেই চ্যানেলটা ক্রিয়েট করব, সেই চ্যানেলের লেন্থটা হলো আসলে এল। আর আমরা যে এখানে ইলেকট্রনগুলো জমা করব, হোলগুলো জমা করব, তাহলে এই উইথটা হচ্ছে আমার ডাব্লিউ। তাহলে আমরা যখন মসফেট তৈরি করব, আমরা চাইলে কিন্তু এই পিমস দুটোকে, পি টাইপের ম্যাটেরিয়াল দুটোকে যত দূরে বসালাম, একটা এন মস তৈরি করার জন্য যে এন টাইপের দুটো ম্যাটেরিয়াল আমরা দুপাশে বসাবো, সে দুটোর মধ্যেও যে গ্যাপটা হবে, সেটাও আমরা পি এবং এন এ ইকুয়াল রাখতে পারি। যে এটা আমরা যত মাইক্রোমিটার রাখলাম, এটাও একই মাইক্রোমিটার আমরা চাইলে রাখতেই পারি, কারণ এটা তো আমাদের নিজের হাতে কন্ট্রোলে আছে, প্লেস করার কন্ট্রোলে আছে যে কতটুকু দূরে আমরা গর্ত করে এই জিনিসটা বসাবো। কিন্তু আমরা যে এখানে পিমসের ক্ষেত্রে চার্জ জমা করব, এনমসের ক্ষেত্রে ইলেকট্রন জমা করব, এই ইলেকট্রনের উইথটা কতটুকু হবে বা এখানে এই হোলের উইথটা কতটুকু হবে, সেটা কিন্তু দুটোকে বাইরে থেকে এনার্জাইজ করে এখানে কি পরিমাণ ইলেকট্রন জমা হলো, এখানে কি পরিমাণ হোল জমা হলো, এবং দুটোকে কিন্তু ইকুয়াল করাটা ইজি হবে না। বিষয়টা যে এখানে যতটুকু উইথ বা যতগুলো ইলেকট্রন আমি এখানে স্টোর করলাম, একেবারে সেম পরিমাণ হোল এখানে আমি পিমসের ক্ষেত্রে জমা করলাম, সেটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে একটু কঠিন হবে আমাদের জন্য। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমরা চাইলেই একটা এনমসের উইথ, এনমসের চ্যানেলের উইথ বা পিমসের চ্যানেলের উইথকে আমরা কন্ট্রোল করতে পারি বা চাইলে ইকুয়াল রাখতে পারি। মানে আমরা চাইলেই এলপি ইকুয়াল টু এলএন বানাইতে পারি। তো এলপি ইকুয়াল টু যদি এলএন বানাই, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারি যে মিউ পি ইন্টু ডাব্লিউপি ইকুয়াল মিউ এন ইন্টু ডাব্লিউএন। দুটো যদি সমান হিসেবে আমরা ধরি, তাহলে আমরা লিখতে পারি মিউ পি ইন্টু ডাব্লিউপি ইকুয়াল মিউ এন ইন্টু ডাব্লিউএন। এখানে তাহলে আমরা জানি যে ডাব্লিউপি এবং ডাব্লিউএনটা হচ্ছে তাদের চ্যানেলের উইথ, আর মিউ পি এবং মিউ এনটা হচ্ছে তাদের কি? মোবিলিটি অফ হোল, মোবিলিটি অফ হোল এন্ড মোবিলিটি অফ ইলেকট্রন। তো আমরা কি জানি যে একটা হোলের মোবিলিটি বেশি না একটা ইলেকট্রনের মোবিলিটি বেশি? ইলেকট্রনের মোবিলিটি আমরা বেশি। আমরা জানি যে কোনো পাথ দিয়েই, যে কোনো মিডিয়াম দিয়েই, যে কোনো এনভায়রনমেন্টেই ইলেকট্রন খুব দ্রুত মুভ করতে পারে কম্পেয়ার টু ইলেকট্রন, কি বলে, কম্পেয়ার টু হোল। তাহলে হোলের থেকে ইলেকট্রন কম্পারেটিভলি একটু বেশি ফাস্টার। সেটা হতে পারে 2 গুণ, 3 গুণ, 1 গুণ ইত্যাদি হতে পারে। কত গুণ সেটা আমরা আসলে, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে যে কোন মিডিয়াম দিয়ে আমরা হোল বা
ইলেকট্রনকে পাস করাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশন থেকে যে মিউ এন এর ভ্যালুটা গ্রেটার দ্যান মিউ পি হবে, এতটুকু আমরা নিশ্চিত। যদি সেম মিডিয়াম আমরা ইউজ করি সেখানে মিউ এন এর ভ্যালুটা অবশ্যই মিউ পি থেকে বড় হবে। তাহলে যদি মিউ এন এর ভ্যালুটা মিউ পি থেকে সত্যি সত্যি বড়ই হয়, সেটা কত গুণ হবে সেটা আমরা জানি না। যদি আমরা ধরি যে এটা 2 টাইমস বেশি, 3 টাইমস বেশি, 1.5 টাইমস বেশি ইত্যাদি হতে পারে, কত টাইমস এটা আমরা জানি না, এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। তো আমরা যদি ধরি ফর এক্সাম্পল জাস্ট যে মিউ এন, একটু মুছে নেই, যে মিউ এন এর ভ্যালুটা মিউ পি থেকে 2 গুণ বড়, বা ইলেকট্রনের মোবিলিটিটা হচ্ছে 2 টাইমস অফ মোবিলিটি অফ হোল। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি যে WP টা হবে 2 টাইমস অফ WN। এটাতে কি ইন্ডিকেট করলো, যেহেতু ইলেকট্রনের মোবিলিটি বেশি এবং ইলেকট্রনের কি বলে হোলের মোবিলিটি কম, তাহলে যদি আমরা যেহেতু আমরা ধরছি যে দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে, তাহলে অবশ্যই আমাকে পি মসের যে চ্যানেলের উইথ সেটাকে এন মসের চ্যানেলের উইথের থেকে দ্বিগুণ বানাইতে হবে, আদারওয়াইজ সেম কারেন্ট ফ্লো করাইতে আমরা পারবো না। ঠিক আছে, যদি আমরা ধরি যে মিউ এনটা 2 টাইমস অফ মিউ পি হয়, যদি এটা 1.5 টাইমস হয়ে থাকে তাহলে চ্যানেলের উইথটাও অ্যাকর্ডিংলি তোমাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন যদি আমরা ধরি যে মিউ এন এবং মিউ পির মান ইকুয়াল, জাস্ট ধরে নিলাম ইফ মিউ এন ইকুয়াল মিউ পি, তাহলে আমরা লিখতে পারতাম যে ডব্লিউপি ইকুয়াল ডব্লিউএন। তাহলে পরীক্ষায় অনেক সময় এটা কন্ডিশনাল আসে পরীক্ষায়, যে মোবিলিটি অফ ইলেকট্রন যদি মোবিলিটি অফ হোলের 3 টাইমস হয়ে থাকে তাহলে প্রমাণ করো যে WP ইকুয়াল টু WN হবে। তাহলে কিছুই না, এই পর্যন্ত লিখে এসে শুধু মিউ পি এর মানটা আমরা কি বলবো, মিউ এন এর মানটা মিউ পির 3 টাইমস 2 টাইমস যত গুণ দেওয়া থাকবে সেটা ধরলেই হয়ে যাবে। যদি ইকুয়াল বলা থাকে যে প্রমাণ করো যে WP ইকুয়াল টু WN, তোমাকে যদি WN ইকুয়াল টু WP প্রমাণ করতে বলে তাহলে তোমাকে অবশ্যই ধরে নিতে হবে যে মোবিলিটি অফ হোল ইজ ইকুয়াল টু দা মোবিলিটি অফ ইলেকট্রন। ঠিক আছে, দুটোর মোবিলিটি অবশ্যই সেম হবে। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস বের করলাম, দুটো জিনিস বের করলাম। নাম্বার 1 যে তাদের রাইজ টাইম এবং ফল টাইম কত হবে সেটা বের করলাম, তাদের একটা রিলেশন বের করার চেষ্টা করলাম, এবং সেখান থেকে আমরা বের করে দেখলাম, শুধু আমরা একটাই বের করেছি, রাইজ টাইমটা বের করলাম এবং ধরে নিলাম যে পিমস এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো রেটটা যা এনমস এর মধ্যে দিয়ে একই রেটে যদি কারেন্ট ফ্লো করতে পারে তাহলে আমরা সিমিলারলি একইভাবে লিখতে পারি টিএফ এর ইকুয়েশনটা কি হবে। তো যেহেতু দুটোর কারেন্ট ক্যাপাবিলিটি আমরা সেম ধরে নিচ্ছি, তাহলে টাইমটা অবশ্যই আমরা ইকুয়াল লিখতে পারি। সেখান থেকে আমরা লিখলাম টিআর এবং টিএফ ইকুয়াল, সেখান থেকে আমরা আবার ডাব্লিউপি এবং ডাব্লিউএন এর মধ্যে একটা রিলেশন বের করার চেষ্টা করলাম। ঠিক আছে, বলো কারো যদি কোনো কোশ্চেন থাকে। তাহলে কখনো ওই টিআর টিএফ বের করা আসতে পারে, কখনো আবার এই ডাব্লিউপি এবং ডাব্লিউএন এর মধ্যে রিলেশন বের করা আসতে পারে, ছোটখাটো ম্যাথও আসতে পারে টিআর এবং টিএফ এর ইকুয়েশন দিয়ে। আমরা যে টিএফ এবং টিআর এর ইকুয়েশন দেখলাম সেখানে ইকুয়েশন দুটো আমাদের একটু মনে রাখতে হবে। অনেক সময় যেটা হতে পারে যে এখন তো এই আমার কাছে যেসব প্যারামিটার দেওয়া ছিল, ভিডিডির ভ্যালু আমি 5 ভোল্ট ধরে নিলাম, ইনপুট ভোল্টেজ আমি ধরে নিলাম 0 বা 5 ধরে নিয়ে আমরা বের করেছিলাম, সেটা হয়েছিল 5CL/18, এটা বিটা পি, এটা 5CL/18 বিটা এন, তাই না? এরকম একটা বিষয় এসেছিল। কিন্তু যদি ওই প্যারামিটার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমাকে আগে এইটুকু বের করে তারপরে কিন্তু ম্যাথটাকে সলভ করতে হবে, তাহলে সেটার মার্কসও বেশি হবে। তাহলে সেই ম্যাথের মার্কস অনেক সময় বেশি থাকবে, যে হ্যাঁ হয়তো দেওয়া আছে যে একটা সিমস ইনভার্টারের জন্য এই হচ্ছে প্যারামিটার ভ্যালু, তাহলে তার রাইজ টাইম এবং ফল টাইম কত হবে সেটা তোমরা বের করো। ঠিক আছে, আমি উল্টা লিখলাম, এটাই এন এটাই পি। তাহলে এইভাবে ম্যাথও আসতে পারে, প্রমাণও আসতে পারে, W/L এর সাথে রিলেশন বের করে আসতে পারে। বলো কার কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? আছে?
স্যার কন্ডিশন ওই জায়গাটাতে একটু সমস্যা হলো যে যখন মানে টিআর ইজ ইকুয়াল টু টিপি, মানে যখন ভ্যালুটা দ্বিগুণ বলবে তখন সেক্ষেত্রে আমার হলো ওই ইকুয়েশন পর্যন্ত যাইতে হবে নাকি স্যার? বুঝি নাই মনে হয় আমি তোমার কথাটা। মানে পরীক্ষায় যদি কি কোশ্চেন আসলে কতদূর লিখবে ব্যাপারটা এরকম, যে আমাকে যদি ডাব্লিউ পি এবং ডাব্লিউ এল এর ডাব্লিউ এন এর রিলেশন বের করতে বলে তাহলে কি করব সেটা বলতেছো, না ম্যাথের জি কথা স্যার, জি বললা? স্যার, জি স্যার, জি স্যার, আমি এটাই বলতেছিলাম যে ডাব্লিউপি ইজ ইকুয়াল টু ডাব্লিউএন বললে হুম। তখন তো আমার হলো মানে মিউ পি ইজ ইকুয়াল টু মিউ এন, সেটার একটা তুলনা ধরে সেখান থেকে আমার ডাব্লিউপি ইজ ইকুয়াল টু ডাব্লিউএন টা বের করে দেখাতে হবে না? হ্যাঁ, না, যখন তুমি তুমি ধরো প্রথম প্রশ্ন হচ্ছে তোমাকে কোশ্চেনে বলা আছে একটা সিমোস ইনভার্টারের ক্ষেত্রে প্রমাণ করো ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ এন, ফর এক্সাম্পল, এটা একটা কোশ্চেন, ঠিক আছে? যে একটা সিমোস ইনভার্টারের ক্ষেত্রে প্রমাণ করো যে ডাব্লিউ পি ইকুয়াল টু ডাব্লিউ এন, তাহলে তুমি কি করবা? তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে টিআর এর মান বের করা, টিএফ এর মান বের করা। তাহলে টিআর টিএফ কে ইকুয়াল করলে তুমি এক জায়গায় গিয়ে পাবা যে ইনটু ডাব্লিউপি ইনটু ডাব্লিউএন, এই পর্যন্ত যেতে পারতেছো তাই না? জি স্যার, জি স্যার, জি এই স্যার। পর্যন্ত যেতে পারতেছো, তাহলে তোমাকে ধরে নিতে হবে লেট ডাব্লিউ কি বলে মিউ পি ইকুয়াল মিউ এন, তাহলে আমরা উপরের ইকুয়েশন থেকে লিখতে পারবো ডাব্লিউ পি ইকুয়াল ডাব্লিউ এন, ঠিক আছে? প্রুফ। জি স্যার, বুঝতে পারছি। তাহলে যে কন্ডিশনটা প্রমাণ করতে বলবে তোমাকে মিউ এন এবং মিউ পি মানটা তত টাইমস ধরে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। এটা যদি 2 টাইমস প্রমাণ করতে বলতো, যে 2 টাইমস প্রমাণ করো, তুমি খালি এটা 2 টাইমস ধরতা। এটা যদি 3 টাইমস প্রমাণ করতে বলে এটা 3 টাইমস ধরবা। এটা 20 টাইমস ধরতে প্রমাণ করতে বলে এটা 20 টাইমস ধরে নিবা। জি স্যার, এখন বুঝতে পারছি। আমি আসলে তোমাদের ক্লাসটা আজকে এখন শেষ করে দিব, আমার একটু কাজ আছে আর কি। তো যদি কারো কিছু বলার থাকে বলতে পারো, আর না হলে হুম 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 হ্যাঁ, না 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 না, তুমি আচ্ছা তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি, দাঁড়া। তুমি বলতেছো যে আসলে বিটা পির কি হবে, রাইট? হ্যাঁ, তো বিটা পি কে ভাঙলে আসলে আমরা কি পাই? সরাসরি বিটা পির আসলে ভ্যালু দেওয়া থাকবে না, এটা নিশ্চিত থাকো যে আশা করা যায় বিটা পির সরাসরি ভ্যালু দেওয়া থাকবে না। তবে বিটা পির মধ্যে আসলে কি কি আছে? এপসাইলন মিউ এন বাই ডি ডাব্লিউ বাই এল, তাই না? সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউ পি, রাইট। তাহলে তো অবশ্যই কিন্তু কোশ্চেনের মধ্যে মিউ পি বাই ডি এর একটা ভ্যালু এবং ডাব্লিউ বাই এল এর একটা ভ্যালু দেওয়া থাকবে, যদি এটা ম্যাথ আকারে আসে, ঠিক আছে? আর যদি মনে করো যে তোমাকে উম, শুধু ক্যালকুলেশন করতে বললো না, প্রমাণ করতে বললো, তাহলে তার দরকার হচ্ছে না ভ্যালুটা। কিন্তু যখন তোমাকে টিআর বা টিএফ এর ভ্যালুটা বের করতে বলবে তখন তো তোমার এই ভ্যালুগুলো দরকার হবে, তখন এই ভ্যালুগুলো দেওয়া থাকবে। সিএল এর ভ্যালু দেওয়া থাকবে, রাইট, সিএল এর ভ্যালু দেওয়া থাকবে। মানে একটা ইকুয়েশনে তো আসলে দুইটা আননোন প্যারামিটার হতে পারে না, তাই না? তো তোমার টিআর বের করতে বলেছে মানে এপাশে যা কিছু আছে সবকিছুই দেওয়া থাকবে, অথবা কোনো না কোনো ভাবে কার সাথে রিলেশন আছে যেখান থেকে তোমাকে বের করতে হবে। ব্যাপারটা তো শুধু আমাদের এই ম্যাথের কথা বলতেছি না, সব ম্যাথের ক্ষেত্রেই তাই হচ্ছে, যে আমার এই পাশে যা কিছু থাকবে সবকিছুই, কোনো কিছুই আননোন থাকা যাবে না। তো দুপাশে তো দুটো আননোন প্যারামিটার হতে পারে না। আর কিছু? স্যার নেক্সট ক্লাস তাহলে নেক্সট উইকে বৃহস্পতিবার স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাস তো বহু দূরে চলে গেল, আমি তো খেয়ালই করি নাই। এই বৃহস্পতিবারে পূজার বন্ধ, নেক্সট মঙ্গলবারে কিসের জন্য একটা বন্ধ আছে? হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন নবী, রাইট, ঈদে মিলাদুন নবী। তোর মঙ্গলবারে বন্ধ, তাহলে এরপরে ক্লাস হচ্ছে সামনে বৃহস্পতিবার, তার মানে তো অনেকগুলো ক্লাস, দুটো ক্লাস মিস গেল। আচ্ছা, দেখা যাক, আমরা মনে হয় শেষ করতে পারবো, কিন্তু ভাইবার বিষয় আছে, ক্লাস টেস্ট নিতে হবে, সেটা একটা বিষয়। স্যার ক্লাস একটা বেশি নিলে ভালো হইতো। এই উইকের পরে আর কয়টা উইক থাকছে? আর কি দুইটা না তিনটা বলো তো? আর দুইটা থাকবে। এটা পরে কি আর দুইটা? না স্যার, আর আরো 3টা থাকবে স্যার। তিনটা, তিনটা তিনটা, থাকবে right। স্যার। তো তিনটার মধ্যে তো মনে করো যে সামনের সপ্তাহে তো একটা ক্লাস হচ্ছে না, তাহলে ক্লাস থাকার একটা, পরের উইকে আছে আরো
4টা, তাহলে টোটাল 5টা ক্লাস বাকি আছে, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার 5টা বাকি আছে, 5টা 2টা, আচ্ছা হয়ে যাবে হয়তো। আর যদি কোনো কারণে এবার আমরা ক্লাস টাইমে নিতে না পারি, হয়তো এক্সট্রা কোনো টাইমে নিতে হবে আর কি, হয়তো দেখি আর কি, সময় জি আসুক। স্যার। স্যার ভাইবার ফাইনাল পর নেবেন স্যার? না, ফাইনালের আগে নিয়ে নিব, ফাইনালের আগে নিয়ে নিব, ফাইনালের আগে নিয়ে নিব। সিলেবাস কতটুকু হবে আমি বলে দিব, আর কবে কিভাবে হবে সবই বলে দেব, তবে মিডের ফাইনালের আগেই আমি নিয়ে নিব। আর একটা বিষয় হচ্ছে যে আমার হয়তো আশা করছি আর 2টা ক্লাস হলে 2টা বা 3টা লাগতে পারে সর্বোচ্চ আর কি, তাহলে সিলেবাস শেষ হয়ে যাবে। 2টাতেও হতে পারে, মানে 2টো টপিক বাকি আছে জাস্ট, তো 2টো ক্লাসে হয়ে যাবে, না হলে 3টার বেশি লাগবে না। তাহলে আরো 2টো ক্লাস আমরা পাবো, তাহলে একটা কাজ করতে পারি, ওই 2 ক্লাসে আমরা ভাইবা নিতে পারি, আর ক্লাস টেস্ট গুলো আমরা অন্য কোনো একটা সময় নিয়ে নিতে পারি, সেটাও হতে পারে। আচ্ছা, আমরা তো একটা ডেট দিয়েই ফেললাম, তাই না? নেক্সট বৃহস্পতিবারে আমরা ক্লাস টেস্ট দিব। আচ্ছা, ক্লাস টেস্ট দিয়েও আমরা একটা কাজ করতে পারি, ক্লাস টেস্টের পরে 1 ঘন্টা ক্লাস নিয়ে নিতে পারি, কারণ জি ক্লাস স্যার। টেস্টে তো আধা ঘন্টা বেশি লাগবে না, তাহলে জি বাকি স্যার, 1 ঘন্টা ফার্স্টে নিয়ে। কুইজটা নিয়ে তারপরে ক্লাস করা যাবে স্যার, সমস্যা রাইট নেই। রাইট রাইট, সেটাই, ক্লাস নেওয়ার পরে আমরা দেখি হয়ে যাবে আশা করি। এক্সট্রা ক্লাস সর্বোচ্চ একটা লাগতেও পারে, না পারে, শেষে আমরা আগে যাই, তারপরে দেখি কি হয়, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে তাহলে, হ্যাঁ আজকের মতো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু